গুড মর্নিং। 7:30 বাজছে আজকে। জাস্ট ঘুম থেকে উঠলাম। বহুদিন পর আমাদের ভোরবেলায় কোনো অ্যাক্টিভিটিস নেই, কিছু কোথাও যাওয়ার নেই, তাই আজকে ঘুমাচ্ছিলাম এতক্ষণ ধরে। এই জাস্ট উঠলাম আর কি। কালকে রাত্রে শোয়ার সময় কিছু বলা হয়নি। তো আপাতত আমরা ঠেকারিতেই আছি। আজ বেরিয়ে যাব 10টা থেকে 10:30টার দিক করে। তারপর বেরিয়ে যাওয়ার পরে আজকে চলে যাব ভার্কালা। আর যদি মাঝে কিছু দেখার হয় তাহলে দেখব। ঠিক আছে, দেখা হচ্ছে জাস্ট অন্য আউটফিটে, অন্য মুডে। বাস চলে এলাম আমরা। ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে ফুল একদম। জাস্ট ব্রেকফাস্ট করবো আর এখান থেকে বেরিয়ে যাব। খাওয়া দাওয়াতে আজকে মেনু কী আছে এখনও জানি না, টপ সিক্রেট, একটু পর জানতে পারবো। এরপর জায়গা, হ্যাঁ এইগুলো সবই ওদের জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পুরোটাই মনে হয় ওদেরই। ব্রেকফাস্টটা চলে এলে খাওয়া হয়ে যাবে। ব্রেকফাস্ট এসে গেছে, অ্যাকচুয়ালি সার্ভ হয়নি এখনও। এর আগে আমাদের আরেকজন গ্রুপ খাওয়া দাওয়া করছিল, সেই টেবিল পরিষ্কার হচ্ছে এখন। বসে গেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। আজকের মেনু হচ্ছে আপ্পাম আর সাম্বার আর চাটনি। এটা মোটামুটি কমন, রোজ একই পাওয়া যায়। আর কফি আসছে, স্ট্রং কফি বলেছি আজকে আমরা। তোমরা কি আমার খাওয়া দেখতে চাও? দেখো দেখো, এরকম করে সাউথ ইন্ডিয়ান জিনিস খেতে ভালো করে চটকালি না, চটকে চটকে মাখা আগে, এরকম করে না, এরম এরম করে মাখা। দেখ এরম করে মাখা। হ্যাঁ, এই আঙুলগুলোর এইখানগুলো যেন পচপচ করে বেরোয়, পচাক করে বেরিয়ে যাবে। কি শিখলে তোমরা বলো। আগে বেসিনে হাত আর মুখটা ধুয়ে এসো, তারপর বলবে। কারো কিছু পাচ্ছে? আমাদের সমস্ত পেমেন্ট কমপ্লিট। আমরা এবার বেরোবো। এই নিচের জায়গাটাতে হচ্ছে ওনারা থাকেন, আর ওপরের জায়গাটাতে আমাদেরকে থাকতে দিয়েছিলেন। ওপরেরটা হচ্ছে অ্যাজ আ এয়ারবিএনবি, অ্যাজ আ গেস্ট হাউস, অ্যাজ আ হোমস্টে, এইভাবেই থাকে। আর খাবার দাবার ওনাদেরকে বললে ওনারা বানিয়ে দেন, বা বাইরে চাইলে বাইরেও খাওয়া যেতে পারে। ঘরটা ভীষণই সুন্দর, বাড়িটা দারুণ লেগেছে আমাদের। সেই যাওয়ার সময় ওটাই বললাম। আর খাওয়া দাওয়া চার্জেসও খুব নমিনাল, 120 হচ্ছে যে পার মিল। এরকম রাত্রিবেলায় ডিনারটা ছিল। দিনের বেলা আমরা অবশ্য কখনো খাইনি, তাই আমরা বলতে পারছি না কতটা রেট হতে পারে। আর বাকি কথা আরও পরে হচ্ছে। আমি ঠিকানা, ফোন নাম্বার বা কীভাবে বুকিং হবে সেগুলো সব আমি দিয়ে দেবো ডিটেলসের নিচে। আর এরকমই আরও অনেক বেশি ইনফরমেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ইনস্টাগ্রামটা ফলো করুন কিছু ভালো ভালো ছবি দেখার জন্য। অলরেডি কিন্তু ছবি পোস্ট শুরু হয়ে গেছে। ভার্কালাতে আমরা থাকবো সানভিউ বিচ রিসর্টে। দেখছি ওটা কতটা লাগবে। আমরা বেরোলাম হচ্ছে 10:17 এখান থেকে। আর সানভিউ বিচ রিসর্ট এখান থেকে কতটা দেখাচ্ছে, 4 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে, যেতে এই 172 কিলোমিটার। ঠিক আছে, দেখা যাক। রাস্তায় আমরা লাঞ্চ করবো, তাছাড়াও কোনো ভালো জায়গা দেখলে দাঁড়াবো। সুতরাং আমাদের যা দেখাচ্ছে তার থেকে আরেকটু বেশি সময় লাগতে পারে। 10:17, 5 ঘন্টা হলে মোটামুটি কটা হচ্ছে, 3টে মতো হচ্ছে। তো মনে হয় আমরা 4টে থেকে 4:30টার মধ্যে ঢুকেই যাবো। তার বেশি দেরি করার আমাদের কোনো ইচ্ছে নেই। আর পাশে যদি কোনো হয় বা ভিউ পয়েন্ট সেটা দেখেও যেতে পারি আমরা। কি তোরা কি ব্যাকওয়াটার ঘুরে যাবি না কি করবি বলতো? ওটা কিন্তু একটা চেষ্টা করা যেতে পারে করলে। হুভার না, এখন আমরা অল্টিটিউডের নিচে নামছি। অ্যাকচুয়ালি ঠেকারি পাহাড়ের অনেকটা উপরে। আমরা যত ভার্কালার দিকে যাব তত নিচে নামতে থাকবো। কিন্তু এখনও চা বাগান চলছে এবং আমাদের পাশে খুব সুন্দর একটা ঢেউ খেলানো চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। কলেজ, মারিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আমরা এখন কোট্টায়াম যাচ্ছি। পিছনে বিশাল বিল্ডিংটা কোন একটা কলেজে, যেটার নাম বললাম সেইটা। সামনে 5 কিলোমিটারের মধ্যে একটা ওয়াটারফলস আসছে, তো সেটার দিকেই যাচ্ছি আমরা এখন। ওয়াটারফলসটা দেখবো। যদি ওখানে আবার এরকম ভিড় থাকে তাহলে আমরা আবার ফিরে চলে আসবো। বাহ, রেস্টুরেন্টটা বেশ সুন্দর। তো এখনো কিন্তু বেশ ঠান্ডা আছে এখানে, মানে খুব একটা গরম হয়নি। ওয়েদার কমফোর্টেবল লাগছে। এসি বন্ধ করে দেখ। আমি একটু আগে বাইরে মুখ বাড়িয়েছিলাম, তখন তুই তো ঘুমাস। বেশ ভালোই এগোচ্ছিলাম আমরা। আর বাকি আছে আমাদের কতক্ষণ যেন, এই যে 126 কিলোমিটার বাকি, যেটা 3 ঘন্টা দেখাচ্ছিল। কিন্তু সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখানে বীভৎস জ্যাম লেগে গেছে।
তারপর থেকে এই যে লাইন, খুব আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে আর পুরো রাস্তা ম্যাপে দেখাই যাচ্ছে একদম মানে লাল হয়ে আছে পুরো রাস্তা। মোটামুটি আমরা 5টার মধ্যে পৌঁছে যাব এরকমই, ঠিক 5টা বলছি সরি 3টের মধ্যে পৌঁছে যাব ঠিক ছিল, সেটা অলরেডি এখন 3:30 দেখাচ্ছে। আধ ঘন্টা মতো স্লো হয়ে গেছে, মানে লেট হয়ে গেছে। এরপর দেখা যাক কতক্ষণ লাগে। বিভৎস জ্যাম, ওই অ্যাক্সিডেন্টের জায়গা ক্রস করে পেরিয়ে এলাম। আর এবারে রাস্তা মোটামুটি ঠিকঠাক, একটু তুলনামূলক মানে জাস্ট এইটুকু আর কি, ট্রাফিকটা একটু কম লাগছিল আজকে এই রাস্তাতে। এরপর যাই হোক আমরা আবার চলেছি, এখন অনেক রাস্তা, আজকেরটাই আমাদের লংগেস্ট জার্নি। গোটা রাস্তা আমরা চলেছি বিভিন্ন রকমের মালায়ালাম তামিল গান শুনতে শুনতে, যেটা কোনোটাই আমরা বুঝছি না কিন্তু শুনছি। সামনে তবে এখন প্রচুর গাড়ি হয়ে গেছে, যেহেতু এই জ্যাম কাটিয়ে বেরোচ্ছি সেহেতু। আমরা এখন যাচ্ছি একটা রাবার বাগানের ভেতর দিয়ে, প্রচুর রাবার গাছ দুপাশে। আর ইয়ে থেকে এখনও বারকালা থেকে এখনও আমরা প্রায় 3 ঘন্টার রাস্তা বাকি আছে, এই 120 কিলোমিটার মতো হবে বোধ হয়। কেরালার ফেমাস লাল কলা, বিশাল বড় দোকান, যেটার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। লাল কলা কিনলাম 70 টাকা করে কেজি। মোর থ্যাংক ইউ নিয়ে ফিরছি আমরা লাল কলা খেলাম। কেমন লাগলো জনগণ? টেস্ট একই, আমি একটু ভালো করে বলি, টেস্ট একই, গন্ধটা সামান্য একটুখানি আলাদা, মানে জাস্ট খেলে বোঝা যাচ্ছে যে একটু অন্যরকম কিছু কলা, এই আর কি, বাকি আর কিছু না, দেখতে অনেকটাই আলাদা। একটা জিনিস মানতেই হবে, সেটা হচ্ছে কেরালার বাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর, মানে দুর্দান্ত আর কি। প্রত্যেকটা বাড়িরই প্রচুর জায়গাও আছে, যে কারণে বাড়িগুলো আরও সুন্দরভাবে বানানো গেছে। আর এখানকার স্ট্রাকচারগুলো আমার বরাবরই সুন্দর লাগে, যখন প্রথমবার এসেছিলাম তখন থেকেই, এবারে দেখে তো আরোই ভালো লাগছে। সামনেই অনির্বাণদের বাড়ি তৈরি হবে, মানে কয়েক মাসের মধ্যেই অনির্বাণরা ভালো করে ডিজাইন তৈরি করে নিচ্ছে এখান থেকে। যে সময় ভিডিওটা করছি এই সময় আর সেরকম সুন্দর বাড়ি কিছু এলো না, তাই দেখাতে পারলাম না। চলেই যাচ্ছি, শেষ আর হয় না, চলেই যাচ্ছি। জটায়ু পার্ক এখান থেকে আরও কত কিলোমিটার বাকি যায়, 60 কিলোমিটার বোধ হয় না, দেখাচ্ছে 2:20-25 পৌঁছাবো। এখন বাজছে 1:13, তার আগে কোথাও একটা দাঁড়িয়ে একবার লাঞ্চ করে নেবো, তারপর জটায়ু পার্কটা দেখে তারপর আমরা আজকে বারকালার মানে আমাদের হোটেলে ঢুকবো। কিছু মনে করো না। তো যাই হোক, এই রাস্তাটা খুব সুন্দর। আমরা কি একটা শহরে রয়েছে, নামটা মনে পড়ছে না আমার। শহরটা সুন্দর এবং প্রচুর বড় লোকের শহর। এখানে এক গাদা মানে মার্সিডিজ, জাগুয়ার, টয়োটার হাইয়েস্ট গাড়িটা দেখলাম। হাইয়েস্ট গাড়িটা তো প্রায় দিল্লি ছাড়া সেরকম কোথাও দেখেই নি, মানে এত অদ্ভুত গাড়ি। যাই হোক, প্রচুর দেখতে পাচ্ছি এদিকে, কিন্তু পন্ডিচেরির নাম্বার PY, সামনে একটা মার্সিডিজ যাচ্ছে। যাই হোক, এখন হোটেল পৌঁছাতে আমাদের অনেক দেরি, খিদেও পাচ্ছে। একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম লাঞ্চের জন্য, বাজছে 2:25, আর আধ ঘন্টার মধ্যে হচ্ছে আমরা জটায়ু স্টেশন পৌঁছে যাবো। তো এখানে যে রেস্টুরেন্টটা দাঁড়ালাম সেটার নামটা এখন মনে করতে পারছি না, বাইরে গিয়ে দেখাচ্ছে বা একটু পরে দেখাচ্ছে। এখানে 120 টাকা করে ভেজ মিল, আর ভেজ মিল মানে হচ্ছে থালি সিস্টেমে দেওয়া হবে। তো কী কী আসছে সেটা পরে দেখাচ্ছি। আর তার সাথে হচ্ছে আমরা অর্ডার দিলাম ফিশ কারি 1 প্লেট আর হচ্ছে চিকেন কারি 1 প্লেট। আসুক খাবার দাবার এদের দেখাচ্ছি, টেস্ট কেমন জানি না। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এখানে সবাই হিন্দি বোঝে, সুতরাং আমাদের বোঝাতে সুবিধা হচ্ছে। আমাদের মিল আসতে শুরু করে দিয়েছে, এরপর আরও কিছু আসবে। যেটা খেলাম আমরা সেটা হচ্ছে মুস্কাট ফ্যামিলি রেস্টুরেন্ট, ভালো জায়গা, ভালো খেলাম, খারাপ না। টোটাল বিল হয়েছে 1040 টাকা। আমরা কী কী খেলাম এখানে হচ্ছে 4টে ভেজ মিল, একটা চিকেন কারি, একটা মাটন কারি, আর হচ্ছে যে 2টো কিউই জুস, আর একটা কী খেলাম জানো, আর হচ্ছে জল। লজ্জা বলে একটা নতুন কোম্পানি দেখলাম এখানে খেয়ে বেরোনোর সময়, সেই কোম্পানিটার আমরা আইসক্রিম কিনলাম। দেখি এখন আবার একটা জিনিস খুব দেখে কিনতে হচ্ছে, সেটা হচ্ছে আইসক্রিম আর হচ্ছে ফ্রোজেন ডেজার্ট। ফ্রোজেন ডেজার্টগুলো ম্যাক্সিমাম হচ্ছে পাম অয়েল দিয়ে তৈরি হয়, আইসক্রিমগুলো মিল্ক ক্রিম এগুলো দিয়েই তৈরি হয়। তো এবার
সেটার জন্য হচ্ছে আমি কিনলাম ইয়েটা, দেখা যাক কি কেমন খেতে। ভালো। জটায়ু পার্কে জটায়ু দেখতে পাওয়া যাচ্ছে, উল্টো দিকে শুয়ে আছে। জটায়ু টিকিট সেন্টারের টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম 325 টাকার টিকিট বাই ওয়াকঅ্যাওয়ে। আর একটা আছে, রোপওয়ে আছে, কিন্তু রোপওয়ে নাকি বন্ধ, লাইনে কিছু একটা প্রবলেম হয়েছে সেই জন্য। তো হেঁটেই যেতে হবে রাস্তাটা। ব্যাগ অ্যালাউড নয়, ড্রোন অ্যালাউড নয়। আমি জিজ্ঞেস করলাম ড্রোনের আর কোনো সিস্টেম কোনোভাবে অ্যালাউড কিনা, কোনো পারমিশন বললো না, ড্রোন কোনোভাবেই নাকি অ্যালাউড না। বাট এবার প্রচুর সিকিউরিটি চেকিং হচ্ছে এখানে সব জায়গাতে, হাইফাই ব্যাপার। 800 কতগুলো সিঁড়ি আছে, 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, মানে এয়ারপোর্ট লেভেলে চেকিং হচ্ছে পুরো একদম। তবে ক্যামেরা অ্যালাউড, ক্যামেরা নিয়ে যাওয়া যেতে পারে। সিকিউরিটি চেকিংয়ের পর আমাদের ছাড়ার পরে হাঁটতে শুরু করলাম। রোপওয়ের লাইনটা খারাপ, নাহলে রোপওয়ের টিকিটের চেষ্টা করেছিলাম আমরা। এইবার হচ্ছে রোদ শুরু হলো, এতক্ষণ অবধি নর্মাল ছিল এই ওয়েদার। সাংঘাতিক চেকিং পুরো এয়ারপোর্ট লেভেল, চূড়ান্ত রোদ ভাই। মুন্নার ঠেকারি ঘুরে আসার পরে রোদটা জাস্ট নেওয়া যাচ্ছে না আর কি। 648টা সিঁড়ি যেখানে দেখলাম, তারপরেও মাত্র 56টা মতো এসেছি। তারপর আমরা একটা ছোট্ট মতো গুহাতে ঢুকলাম, গুহা ক্রস করছি এখন আমরা। এদের কাণ্ড কারখানা কারবার বুঝছি না। খানিকটা হেঁটে ওপরে এলাম, তারপর এই যে আবার নিচে নামছি, আবার একটু পর ওপরে উঠবো। একবারে তুলে দিলেই তো পারতো ভাই, কি ওপর নিচ ওপর নিচ ওপর নিচ কি করছে ভাই বুঝি না। কেন বিগ সাইজ, পকেট সাইজের জায়ান্ট কেন, কেমন লাগলো কমেন্টে জানাবে। অ্যাম্বিয়েন্স খারাপ লাগছে না, রোদ আছে প্রচুর, কিন্তু এই গাছপালার জন্য ভালো লাগছে। এই যে এই যে এই যে এই যে এই যে এইটার কথা বলছিলাম আমি সেই থেকে, এইটা এ কি হচ্ছে এইগুলো, ইয়ার কি পায়া হ্যাঁ। ওহ, এতক্ষণ ধরে নামিয়ে আবার তুলে দিচ্ছে। নামার সময় এরকম নামবো, মানে খুশি মনে নামতে পারবো না, যেই শেষ হলো আবার উঠতে হবে মাঝ রাস্তায় এসে। সিঁড়ি দিয়ে আসার পর লাস্টে বেশ কিছুটা এরকম অফরোড করতে হচ্ছে, সেটার পর পৌঁছাবো। এখানে থেকে একটা জল আসছে, এই তো একসাথে নামছে। খারাপ ছিল তাহলে, অবস্থা খারাপ। রোপওয়ে জাস্ট চালু হয়েছে। ওপরে গিয়ে যদি রোপওয়ে চালুর খবর পাই তাহলে ভালো হয় আর কি, যদি মানে আমরা নামতে পারবো কিনা সেরকম যদি হয়। ভিউটা সুন্দর। ফাইনালি আমরা জটায়ু পার্কের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছি। ইনস্টা 360 দিয়ে একটু কায়দা করে ঘুরিয়ে তুললাম ভিডিওটা। এই যে পাশ থেকে এবার দেখা যাচ্ছে জটায়ু। স্কাল্পচারটা দুর্দান্ত, এত নিখুঁত, প্রত্যেকটা চোখ মানে প্রত্যেকটা পাখা, ডানা, পায়ের নখ, চোখ অসাধারণভাবে মানে তৈরি করা এটা, এই স্কাল্পচারটা। এটা এত নিখুঁতভাবে তৈরি, জাস্ট চিন্তা করতে পারছি না যে পাথর দিয়ে এত উঁচুতে এত নিখুঁত একটা জিনিস তৈরি করা হয়েছে। আমরা সিঙ্গেল লাইন রোপওয়ের জন্য দাঁড়িয়ে আছি এখানে টিকিটের জন্য, বলছে পাওয়া যাবে। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, যদিও সেই ইংরেজি বা হিন্দি কোনোটাই পরিষ্কার বোঝে না। আমি এখনও কনফিউজ যে ভেতরে ঢুকে আদৌ পাবো কিনা। বারবার জিজ্ঞেস করলাম, আমি গেছিলাম, অনির্বাণও আলাদা করে জিজ্ঞেস করেছে, তো বলেছে হ্যাঁ ভেতরে টিকিট পাওয়া যাবে সিঙ্গেল লাইনের জন্য, জাস্ট নিচে নামার জন্য 180 করে টিকিট বলছে। এবার যাই ভিতরে যাই, ভিতরে গিয়ে বাকি ব্যাপারটা বোঝা যাবে। লাইন মোটামুটি শেষের দিকে। আমরা শুরু করেছিলাম লাইনটা ঠিক ওরকম জায়গা থেকে যেখানে এখন লাইন রয়েছে। এখন বড় লাইন ভেতরে এরকমই ছিল বোধহয়। না ভেতরে ও ভেতরে আছে, ভেতরেও লাইন আছে বলছে। যাই হোক, আমরা ঢুকে তারপর ব্যাপারটা বোঝা যাবে। এখানে লাইন মোটামুটি এরকম জায়গায় চলে এসছে। হেঁটে নামলে আমরা আরও তাড়াতাড়ি নেমে যেতে পারতাম। 180 টাকা করে টিকিট, আমরা 4টে টিকিট কাটলাম। 4টে টিকিট কাটার পর এখানে আমাদের ওয়েটিং জোনে বসিয়েছে। এখানে বড় ওয়েটিং জোন আছে একটা, সবাই লাইন দিয়ে বসছে। এইরকম 4টে করে রোপওয়ে সেট আসছে একবারে, 4টে করে কেবল কার, সেই 4টে খালি হচ্ছে, প্লাস হচ্ছে এখান থেকে ফুল লোড করছে, লোড করে বেরিয়ে যাচ্ছে। একটায় 6জন করে বসছে, তাড়াতাড়ি হয়ে যাবে। 6জন আছে এক একটা, হ্যাঁ হ্যাঁ, একসাথে 4টে করে আসছে। করে দিলাম।
উঠে গেছে রোপওয়েতে, আমরা হোয়াইট রোপওয়ে পেয়েছি। আর পিছনে জটায়ু, সেন্টার অফ দ্য আর্থ। যাই হোক, খুবই স্লো রোপওয়েটা। হ্যাঁ, ভেতরে আসলে বন্ধ তো সব। এইদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, একটা হেলিপ্যাডও আছে এখানে। বাচ্চা কোটা রে, 4:53 বেজে গেছে। এখান থেকে আমরা ফিরে গিয়ে তারপর হোটেল যাব, হোটেল গিয়ে তারপর চিল করবো। বৃষ্টি নেমে গেল নিচে নামতে নামতে। আমরা কেবল কারে নিচে নামলাম, নামতে জাস্ট 7-8 মিনিট মতো লাগলো বোধ হয়। তারপরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আমরা যাচ্ছি ডিরেক্ট হোটেলের দিকে। আর এখান থেকে 27 কিলোমিটার হোটেল, 40 মিনিট লাগবে বলছে। সময় মতো পৌঁছাতে পারবো কিনা, মানে কখন পৌঁছাতে পারবো দেখি। তবে ওয়েদারটা দুর্দান্তই লাগছে। কেবল কার করেছি ঠিকই, কিন্তু কেবলই কার করি। এটা তাহলে এটা বললে আবার ডিটেলসে বলতে হবে। 34 বছর বয়সে সেই কি বলতে চাইলে সেটা যদি গেস করতে পারো কমেন্টে জানাও, না পারলে উত্তরটা পরে দেওয়া হবে। ভার্কালাতে হোটেল পৌঁছেই এক মুহূর্ত অপেক্ষা না করে আমি তুলে দিলাম আমার ড্রোনটা আকাশে, কারণ এই সময় আমরা দেখতে চাইছিলাম সানসেট। আমরা পৌঁছেছি সানসেটের পরে, তাই আজকে সানসেট দেখার সৌভাগ্য হলো না, কিন্তু ভাবলাম সানসেটের এই পড়ন্ত সূর্যের আলোতে ভার্কালা ক্লিপ কেমন দেখতে লাগে, আমাদের হোটেল কেমন দেখতে লাগে, এটা আজ দেখব। সেই আশাতেই ড্রোনটাকে তুলে দিলাম প্রায় 200 মিটার উচ্চতায়। সেখান থেকে এই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল। হোটেলে সুইমিং পুলের মধ্যে আলোটা ঝকঝক করছে, এই নীল আলো সুইমিং পুলের আলো। এই হোটেলেই আমরা আছি, আর সামনে ক্লিফের সামনেই লনে দাঁড়িয়ে আছি আমরা। এখানে এই সমুদ্রের যে ঢেউ ভাঙা সাদা রং এই ক্লিফের মাঝখানে, এটা দেখতে অসাধারণ। এই দেখতে দেখতেই সময় কেটে যায়, সারা সন্ধে কেটে যায়। যাই হোক, কাল সকালবেলাতে আরও ভালোভাবে দিনের আলোয় দেখা হবে এই সমুদ্রকে। আরব সাগর দিনের আলোয় দেখতে কেমন লাগে। আমরা এসে গেছি মানে রুমের এখানে। এই যে এখান থেকে আমাদের সুইমিং পুলটা দেখা যাচ্ছে, প্লাস সামনে সমুদ্র আর কালার অদ্ভুত, আকাশের রং দুর্ধর্ষ। আমরা যখন আগের বার ছিলাম এখানে কটেজ ছিল 3টে, এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এখন দেখছি এখানে একটা বিল্ডিং তুলে দিয়েছে। তাই রুমে ঢুকে দেখি, বাহ, খাটটা বিশাল বড় রে। এসি চলছে, ঘরটা বড়, খাটটাও বড়, রাখার জায়গা থেকে আছে। বাথরুমটা ছোট, ঠিক আছে। এই যে আমি 2 দিনের জন্য ঘরের মালিক, এখানে আছে এইসব আছে। ঠিক আছে, চলো একটু সুইমিং পুলে নামার ইচ্ছে হচ্ছে। খ্যাচ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে এসেই আমরা সুইমিং পুলে নামবো এবং নেমেও পড়ছি। অলরেডি রেডি হয়ে গেছি আমরা। ওই দিকটা জল আছে একটু, আমি তোকে তখনই বললাম না দেখি নামি 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 নামি। নেই, হ্যাঁ ওদিকটা আছে একটু, তাই তো মনে হচ্ছে। বেশ, নেমে বললাম। তোদের কি ভিডিওতে দেখাবো? এত দাম দিয়ে সুইং স্যুট দেখাবি না? কত দাম, কত দাম, কত দাম, অনেক দাম। কত? 1500 টাকা। 1500 চলো তাই। এইটুকু কাপড়ের জন্য? কেন ইমাজিন। বেরিয়ে পড়লাম আমরা সুইমিং পুলে একটু লাফালাফি করার পরে তো ফ্রেশ ট্রেশ হয়ে। এরপর আমরা ঘুরতে বেরিয়েছি টেপ মার্কেটে। ডান দিকে সমুদ্র, সামনে সাগর, অতই সাগর, প্রসেনজিৎদার গান, একটু মনে করিয়ে দিলাম। হ্যাঁ, এটাও প্রসেনজিৎদার গানই তো। যাই হোক, বড্ড অন্ধকার না, ভালো ভালো খুব কম চলছে। এইটাতে আমি আর পথে লিখে ঢুকেছিলাম, দিয়ে দাম বললে যেমন এমন ছুট দিয়েছিলাম না, দাম শুনে মাথা ঝিকে মিকে টুম্পা পড়েছে। ছবি তুলে দেন।
মার্কেটে ঘুরছি, আমরা সস্তায় খাবার দোকান খুঁজছি ক্লিফ মার্কেটে, কারণ এখানে সস্তায় কিছুই পাওয়া যায় না, সব কিছুই হেভি কস্টলি। খুঁজেই চলেছি। ওই জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। আমরা চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমরা যাচ্ছে না, সানরাইজ ক্যাফে। সানরাইজ ক্যাফেতে বেশ খাবারের দামগুলো রিজনেবল, আমার বেশ ভালো লেগেছে। এখানে স্যালাড ফ্যালাড মোটামুটি 200-250 থেকে শুরু, 200-250 না, অ্যাকচুয়ালি শুরু 110 থেকে। এমনি নর্মাল যে মিক্সড ভেজ স্যালাড হয় সেটা, তো সবই মোটামুটি ঠিকঠাক দাম, রিজনেবল লাগছে। আমরা গ্রিল ফিশ অর্ডার করলাম, আর হচ্ছে অর্ডার করলাম কী যেন, সি ফুড স্যালাড অর্ডার করলাম। আর আপাতত অর্ডার করছি, বলবো না আর সব বলবো না। বাকি খাবার দাবার মোটামুটি আরও কিছু অর্ডার করবো আমরা, মেন কোর্স। তিথি পড়াশোনা করছে সেই নিয়ে, এখন হয়ে যাক সেটা। আর এখান থেকে বাঁদিকে সমুদ্র দেখা যায়, কিন্তু তোমরা কেউ দেখতে পাবে না কারণ অন্ধকার। আর ওই যে দূরে ঝিকিমিকি আলো, কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? ওগুলো কিন্তু ট্রলারের লাইট। এই জায়গাটা বেশ সুন্দর, ভাইবস আছে একটা, ভালো লাগছে। কিন্তু চারপাশে রেস্টুরেন্টটা দেখাচ্ছে, সেটা থাক। এই হচ্ছে আমাদের সি ফুড স্যালাড। তোমরা কি সব লাল লাল দেখছো? দেখলাম, আর কিছু করার নেই। আমরা আমাদের টেবিলটা চেঞ্জ করলাম, একদম ধারের একটা টেবিল আছে ওটা এলাম। এখান থেকে পাশেই সমুদ্র দেখা যাচ্ছে, আর এই যে ক্লিফ রোডটা, ক্লিফ রোডের পাশেই হচ্ছে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, দূরে ওই যে লাইট দেখা যাচ্ছে ট্রলারের। গুড নাইট। খেয়ে দিয়ে চলে এলাম, 10:30 বাজছে, এরপর আমরাও শুয়ে পড়বো। আজকে সকাল থেকে অনেক কিছু লাফালাফি হলো। আজকে আমরা দুপুরেও কোনো রেস্ট নিইনি, পুরোটাই গাড়িতে ছিলাম। স্পেশালি জটায়ু স্ট্যাচুর ওখানটাতে, মানে স্কাল্পচারটার ওখানটাতে প্রচুর খাটনি গেছে। ওই রোদ ট্রিমেন্ডাস, মানে ঠেকারিয়ার মুন্নারে তো ঠান্ডা ছিল এমনিতে, এখানে তো গরম ট্রিমেন্ডাস একদম। ওটাই হোয়াট এভার, আমরা ঢুকলাম, এখন রুমে আসছি। চলো, গুড নাইট, আজকের মতো শুয়ে পড়ছি। কালকে সকালবেলা কী করা যায় দেখা যাক, এখনও প্ল্যান হয়নি আমাদের। যেমন প্ল্যান হবে সেই মতো আমরা আমাদের মহেশ ভাইকে ফোন করবো, সকালবেলায় করে বেরিয়ে যাবো। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।